আজকের ডিসকাশনের মেইন বিষয় হচ্ছে সংঘর্ষ। এবং সংঘর্ষ সম্পর্কে সবাই টুকটাক জানো যে ধরো একটা ট্রাক যাচ্ছে এবং সামনে থেকে বাস আসছে। ২ জনের ভিতরে যে ধাক্কাটা লাগলো বা যে কলিউশনটা হলো বা যেই ঘটনাটা ঘটলো যে একটা ২ টা বস্তু বিপরীত দিক থেকে আসার ফলে এই জিনিসটাকে সংঘর্ষ বলা হয়। এখন আমরা বেসিক্যালি ফিজিক্সে সেই সংঘর্ষ থেকে কি শিখতে যাচ্ছি? আমাদের পারপাসটা কি এখান থেকে? আমাদের সংঘর্ষের আগে জানা তথ্য দিয়ে সংঘর্ষের পরে ঘটা কিছু তথ্য বের করা আমাদের উদ্দেশ্য। সাপোজ ২ টা গাড়ি ধরো একই দিকে যাচ্ছে এবং সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর এই যে গাড়ি ২ টা সামনের মুখে চলমান থাকবে, এদের বেগ কেমন হবে? অর্থাৎ সংঘর্ষের পর বস্তুর বেগ কত হবে? অথবা সংঘর্ষের পর বস্তু ২ টা কিভাবে চলবে? একই সাথে চলবে নাকি আলাদা হয়ে চলবে? ২ টা ভিন্ন দিকে যাবে? এদের মধ্যে কি হবে? এইগুলো নিয়ে আমাদের এইগুলো আমাদের আলোচ্য বিষয় ফিজিক্সের সংঘর্ষ বলতে। সো আমরা এখানে ২ টা পার্টে ক্লাস নেব। একটা হচ্ছে বেসিক পার্ট যেটা সবার প্রয়োজন। আরেকটা থাকবে অ্যাডভান্স পার্ট যেখানে আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব সংঘর্ষ রিলেটেড। এবং সংঘর্ষ যখনই বলব না কেন, তখন সংঘর্ষে আমাদের ২ টা টপিক বা ২ টা জিনিস আমাদের খুব জানা জরুরি। সেটার ভিতরে ১ম টা হচ্ছে শক্তি এবং ভরবেগের সংরক্ষণশীলতা। একটা শক্তির সংরক্ষণশীলতা, আরেকটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। আমরা হয়তোবা ভরবেগের সংরক্ষণশীলতা সম্পর্কে সবাই জানি যে কোন একটা সিস্টেমের উপর ধরো একটা সিস্টেম আছে। সিস্টেম বলতে কি আমরা যতটুকুর উপর ফোকাস রাখছি। যেমন ২ টা বস্তু। আমরা যদি এখন ঘর্ষণের কথা বলব, সো এই রিলেটেড একটা এক্সাম্পল ধরি। ধরো এই ইউ বেগে চলছে। সামনে আরেকটা বস্তু আছে যেটা তোমার ভি বেগে চলছে। এখন এই ইউ এর বেগ ধরো ভি থেকে বেশি। তবে কি হবে? ইউটা এগিয়ে যাবে, ভিটা কম আগাবে। ভিও আগাবে কিন্তু ইউটা কি বেশি আগাবে। ফলে কি এদের ভিতরে সংঘর্ষের একটা সম্ভাবনা আছে। এখন সংঘর্ষ হলে এই ২ টা আমার এখন ফোকাস বস্তু বা এই ২ টা আমার হচ্ছে মেইন বস্তু, আমাদের চিন্তার বিষয়। সো এই ২ টা বস্তুর উপর বাইরে থেকে কেউ কি বল প্রয়োগ করছে? বাইরে থেকে কেউ কি বল প্রয়োগ করছে? তুমি বলবা না। কারণ বাইরে থেকে কেউ তো একে ঠেলছে না। অথবা কেউ টেনে ধরছে না। ধরো ফ্রিকশনলেস সারফেস এর উপর বস্তু ২ টা চলছে। একটা ঘর্ষণহীন তলের উপরে বস্তু ২ টা সামনের দিকে আগাচ্ছে এবং একজন আরেকজনকে ধাক্কা দিল। তখন এদের উপর বাইরে থেকে কেউ কি বল প্রয়োগ করছে? করছে না কিন্তু। যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করছে না, তাই যেকোনো অবস্থায় এদের ভরবেগের যোগফল অলওয়েজ ধ্রুবক হবে। যেকোনো অবস্থায়। যেকোনো অবস্থায় এদের ভরবেগের যোগফল কি হবে? একটি ধ্রুবক সংখ্যা হবে। এবং এই রিলেটেড আমরা পিছনে ডিসকাস করে আসছি যে কেন ভরবেগ সংরক্ষিত থাকে। এখন আমাদের বিষয় এটা না যে কেন সংরক্ষিত থাকে। আমরা জেনে আসছি ভরবেগ সংরক্ষণশীল থাকে। আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। একটা জরুরি বিষয় সেটা হচ্ছে সংরক্ষিত। যখন বলবো সংরক্ষিত এর অর্থ কি? বা কনজার্ভড এর অর্থ কি? কনজার্ভড এর অর্থ হচ্ছে নো চেঞ্জ। সংরক্ষিত অর্থ কি? কোন পরিবর্তন হবে না। যা যেই মান থাকবে সেই মানই পরেও থাকবে। আগেও যে মান থাকবে পরেও সেই মান থাকবে। এটা হচ্ছে সংরক্ষণশীল অর্থ। অর্থাৎ মানের কোন পরিবর্তন হবে না। সো আমাদের সংরক্ষণশীল বুঝতাম। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নিয়ম কি? যে আদি অবস্থায় যে ভরবেগ থাকবে শেষ অবস্থায় ভরবেগ সেম থাকবে, নো চেঞ্জ। সিমিলারলি তোমার শক্তি। এখন অনেকে শক্তি সম্পর্কে জানো না। যারা জানো তাদের জানাই রাখি। আমরা এখানে ডিসকাস করব কাজ শক্তি ক্ষমতা অর্থাৎ ডিটেইলড। সো আমরা এখন জাস্ট গতিশক্তি নিয়ে জানতে চাচ্ছি। অর্থাৎ কোন একটা বস্তু যদি গতিশীল থাকে, তাহলে এটা কি করতে পারে? অন্য একটা বস্তু কি ধ্বংস করতে পারে বা অন্য একটা বস্তু কি ক্ষতি করতে পারে। ধরো এই বস্তুখান যে একটা বস্তুকে ধাক্কা দিল। তাহলে এখানে কি কিছুটা শক্তি অপচয় হয়েছে। এই যে শক্তির অপচয়, শক্তিটা পেয়েছে কোথা থেকে? এই শক্তিটা পেয়েছে যখন কোন একটা বস্তু একে ঠেলা দিয়েছে, তখন ওই ঠেলা দেওয়া অবস্থায় এর ভিতরে কিছু শক্তি দিচ্ছে। এই শক্তির ফলে বস্তুটা চলছিল। চলার ফলে এর ভিতরে শক্তি ছিল এবং এই শক্তিটা কি উপরে ছিল? গতি অবস্থায় থাকার ফলে এর মধ্যে একটা শক্তি ছিল যাকে গতি শক্তি বলছে। অর্থাৎ সিম্পল কথায়
কোন একটা বস্তু যদি গতিশীল থাকে, এগুলো নিয়ে ব্যাপক ডিসকাস করা দরকার, বাট আমরা এখন সিম্পল রাখছি। যে কোন একটা বস্তু যদি গতিশীল থাকে, অর্থাৎ এই বস্তুটা যদি v বেগে চলমান থাকে, m ভরের বস্তু, তাহলে এর মধ্যে যে গতিশক্তি থাকবে, যেটাকে তুমি কি দ্বারা লিখতে পারো, হাফ m v স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তির মান। গতিশক্তি। আমাদের সংঘর্ষের ক্ষেত্রে বিভব শক্তিও লাগে। বিভব শক্তি লাগে। এখানে মেইন কথা শক্তির সংরক্ষণশীল হওয়া লাগবে। এন্ড গতিশক্তি বিভব শক্তি ম্যাটার করে না। শক্তি চেঞ্জ হওয়া যাবে না। এমন একটা কথা। সো গতিশক্তি কি? কোন একটা বস্তুর ভিতরে যদি কোন একটা বস্তু যদি গতিশীল হয়ে থাকে, তবে তার বেগটা চেক করতে হবে। তার বেগটা কত? তার ভরটা কত? তাহলে আমরা তার গতিশক্তি বের করতে পারবো। কি বোঝায়? ইন দ্য ফিউচার আমরা জানতে পারবো। সো গতিশক্তি T সমান হাফ এম ভি স্কয়ার। অনেকে গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করে, আমি প্রকাশ করি। কারণ ই কে দ্বারা কি বোঝায়? কাইনেটিক এনার্জি, যেটা যেটা হচ্ছে গতিশক্তির ফুল মিনিং, কাইনেটিক এনার্জি। ওকে, ভালো কথা। নেক্সট যে বিষয়টা আমার জানা দরকার, সেটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ জিনিসটা কেমন হবে? আমরা একটু সিচুয়েশনটা ডিসকাস করি। আমরা একটা ট্রাক তো আঁকতে পারবো না। ধরো এইটা একটা বস্তু, ধরো তুমি ফুটবল আছে তোমার কাছে একটা, এখানে একটা ফুটবল আছে, কিছুটা দূরে আর একটা ফুটবল আছে। এখন যখনই তুমি এই প্রথমে ফুটবলটাকে ধাক্কা দিবা u1 বেগে, ধরো এই ফুটবলটার ভর আছে এমন, কারণ যেহেতু বল অবশ্য ভর থাকবে, সে ভর আছে এমন, এবং এই বস্তুর কত বেগে চলছে? u1 বেগে চলছে। সেম ভাবে এই যে একটা ছোট বল, একটা বল দেখছো, এই বলটার ভর ধরো m2 এবং এই বস্তুটা চলমান আছে u2 বেগে। এখন যদি তোমরা হয়তো জানো যে m1 ভরের বস্তুটা যদি m2 ভরের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হয়, তবে অবশ্যই দুজনকে এক জায়গায় মিলতে হতে হবে। সংঘর্ষ হওয়ার জন্য তো কি এক জায়গায় থাকা লাগবে, একটা এর সংস্পর্শ আসা দরকার। সংস্পর্শে আসার জন্য অবশ্যই u1 এর মান বেশি হওয়া দরকার। u1 এর মান যদি বেশি না হয়, তাহলে কি u2 কে ধরতে পারবে? পারবে না কিন্তু। কারণ u2 এর মান যদি বেশি হয় u1 থেকে, u1 থেকে যদি u2 এর মান বেশি হয়, তাহলে কি u2 আগে চলে যাবে। তাহলে সংঘর্ষের কোনো প্রশ্নই আসে না। সেখানে মাস্ট বি মাথায় রাখতে হবে যে u1 অর্থাৎ তোমার আদিবেগ, m1 বস্তুর আদিবেগ m2 বস্তুর আদিবেগ অপেক্ষা বেশি হলে, এটা কিন্তু খুবই জরুরি শর্ত। এই শর্তটা যদি ফুলফিল না করে, তবে কখনোই সংঘর্ষ হবে না, যদি বস্তু দুইটা একই দিকে রওনা দেয়। নেক্সট, যেহেতু u1 বেশি, তার মানে এরা কোনো এক সময় এক জায়গায় এসে মিলিত হবে। অর্থাৎ এই m1 বস্তুটা এবং এই m2 বস্তুটা এক জায়গায় এসে সংঘর্ষে লিপ্ত হবে। এই যে একজনের সাথে সংস্পর্শে এসেছে, সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই অবস্থায় কিছু একটা হয়েছে। নেক্সট সিচুয়েশন দেখি। এরপরে কি হবে? অবশ্যই m1 ভরের বস্তুটা m2 কে ঠেলা দেবে। ঠেলা দিবে। ফলে m2 কি হবে? আবার সামনের দিকে চলতে থাকবে। এবং যেহেতু m2 কে m1 ঠেলা দিয়েছে, m2 কে অর্থাৎ আগের বস্তুটাকে পরের বস্তুতে ঠেলা দিয়েছে, তার মানে অবশ্যই m2 এর বেগ বেড়ে যাবে। কারণ কেউ যদি ঠেলা দেয়, তাহলে কি সামনের জন্য বেগ বেড়ে যায় না? যাই তো। তাই যেহেতু m1 m2 কে ঠেলা দিয়েছে, তাহলে m1 এর বেগ কি হবে? কমে যাবে। m2 এর বেগ কি হবে? বেড়ে যাবে। তাহলে আগের মান তো থাকছে না। তাহলে এদের বেগকে কি আমি u1 u2 লিখতে পারবো? এটা আমার সেই m1, এটা আমার m2। তাহলে এই এখন যে বেগটা হবে, সেটা তো আগের বেগের সমান হবে না। অর্থাৎ u1 তো আর হবে না। কারণ বেগটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। কারণ সংঘর্ষ যেহেতু হয়েছে। সংঘর্ষ হওয়ার ফলে কি হবে? m1 m2 কে ঠেলা দেবে। দিলে কি হবে? এর বেগটা কমে যাবে। কমে যেয়ে কত হবে? ধরো v1 হলো। সেম ভাবে m2 এর বেগ কি হবে? বেড়ে যাবে, কারণ ঠেলা দিয়েছে। এই ঠেলা খেয়েছে। তাহলে এর বেগ হবে কত? v2। এবং এটা অবশ্যই
এই ক্ষেত্রে সত্য যে v1 গ্রেটার দ্যান সরি v1 লেস দ্যান v2, যে m2 ভরের বস্তুটার বেগ কি হবে, বেশি হবে। খুবই সত্য কথা। এই হচ্ছে আমার সিচুয়েশন এবং আমাদের পারপাস কি, আমরা সংঘর্ষে লিপ্ত হওয়ার আগের কাহিনী সব জানি। সংঘর্ষ হওয়ার আগের কাহিনী, অর্থাৎ এটা হয় সংঘর্ষের সময়। সংঘর্ষের সময় এটা আগে, এটা পরে। ধরো এখানে সবগুলো জিনিস আমার জানা, নোন, অর্থাৎ আমি u1 সম্পর্কে ধারণা আছে, আমার u2 সম্পর্কে ধারণা আছে, আমার গাড়ির ভরও জানি, সবকিছু জানি। এখন আমাকে বলছে যে যখন সংঘর্ষ হয়ে যাবে তখন এদের আননোন ভ্যালুকে, সংঘর্ষের পরে এমন নামে জানি না শুধু কাকে, v1 কে এবং v2 কে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ v1 and v2? আমার সংঘর্ষের পরে এদের বেগের কি মান হবে? আমাদের প্রথম সিচুয়েশন এমন যে এখানে শক্তির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সংঘর্ষের আগেও যে পরিমাণ শক্তি বস্তু দুটোর মধ্যে ছিল, সংঘর্ষের সময়ও তাদের মধ্যে শক্তি সেম ছিল, সংঘর্ষের পরেও শক্তি সেম আছে, শক্তির কোনো পরিবর্তন হয়নি। যেহেতু শক্তির কোনো পরিবর্তন হয়নি, তাহলে অবশ্যই এদের শক্তি সংরক্ষণশীল আছে বা শক্তি সুরক্ষিত আছে, অর্থাৎ শক্তি কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আদি অবস্থায় যে শক্তি সেই অবস্থায় সেম গতি শক্তি। কেন গতি শক্তি বলছি, বিভব শক্তি কেন না? তার বিভব শক্তি সম্বন্ধে জানো। দেখো এই বস্তুর কিন্তু ভিতরে কোনো এনার্জি কনজার্ভ, মানে ভিতরে এনার্জি আছে মলিকুলস এর মধ্যে, কিন্তু বাইরে কোনো এনার্জি প্রতিলক্ষিত হচ্ছে না, যেটা আমরা পেন্ডুলামের ক্ষেত্রে দেখবো, আমরা অ্যাডভান্স প্রবলেম নিয়ে ডিসকাস করব। সো রাইট নাও আমাদের এমন কোনো সমস্যা নাই। গুড। তাহলে আগে ডিসকাস করে আসছি, যেহেতু এই সিস্টেমের উপরে অর্থাৎ m1 আর m2 এই যে সিস্টেমটার উপরে বাইরে থেকে কেউ বল প্রয়োগ করেনি, তো ভাই তাহলে এরা গতিশীল হলে, হ্যাঁ গতিশীল করার জন্য কিছু বল প্রয়োগ করা হয়েছে, ওই বলটা অনেক আগে করা হয়েছে, ওটা আমরা এখন কনসিডার করছি না। ওই বলটা প্রয়োগ করার পরে m1 বস্তুকে আর m2 ভরের বস্তুকে কিছুটা মানে কিছুটা বল প্রয়োগ করার পরে পরবর্তী সিচুয়েশনে কাজ করছে, বল প্রয়োগ করে চলমান আছে, তো পরে আমরা চিন্তা করছি যে এখন আর কোনো এর উপর বল প্রয়োগ করা হয়নি। এই অবস্থায় যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স নেই, বাহ্যিক বল কাজ করছে না, তার মানে এই সিস্টেমের ভরবেগ সংরক্ষিত থাকবে। আর ভরবেগ সংরক্ষিত থাকার অর্থ কি? কি থাকবে? ভরবেগ সংরক্ষণশীল। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আমরা ব্যবহার করতে পারব, যেটা আমাদের কি বলে, যেটা বলে যে আদি অবস্থায় বস্তুদ্বয়ের যতগুলো বস্তু থাকবে সবগুলো বস্তুর ভরবেগের যোগফল। কারণ বস্তু কয়টা? দুইটা। কে কে? m1, তার ভরবেগ কত হবে? m1 u1। আর একটা বস্তু আছে কি? m2, যার তার বেগ কত? u2। তাহলে ভরবেগ কত হবে? m2 u2। এই ভরবেগ দুটোর যোগফল হবে শেষ অবস্থায়, সংঘর্ষের পরের অবস্থায় m1 ভরের বেগ কত? m1 v1। দেন v2 ভরের বস্তুর বেগ কত হবে? ভরবেগ কত হবে? m2 v2। এদের যোগফলের বসে কি হবে? সমান। অর্থাৎ আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। কথা ক্লিয়ার? এবং যেহেতু শক্তির কোনো অপচয় হয়নি, তার মানে এখানে শক্তিও কি থাকবে? সংরক্ষণশীল থাকবে। এবং এখানে শুধুমাত্র বস্তুটা গতিশীল অবস্থায় আছে, এটা আছে গতি শক্তির সংরক্ষণশীলতার নিয়ম, বা সিম্পলি বলো শক্তির সংরক্ষণশীলতা। শক্তির
সংরক্ষণশীলতা নীতি। আচ্ছা, একটা জিনিস জানা রাখি, খেয়াল করো, এই ইন্ডিভিজুয়াল সিস্টেম যদি চিন্তা করো, তাহলে এদের কিন্তু বেগের মানের পরিবর্তন হচ্ছে বা ভরবেগের পরিবর্তন হচ্ছে। যেমন m1 u1 থেকে m1 v1 হয়েছে, এদের ইন্ডিভিজুয়াল ভরবেগের পরিবর্তন হয়েছে কিন্তু ওভারঅল যখন সিস্টেমটা দেখছি m1 u1 m2 u2, ওভারঅল সিস্টেমের কিন্তু ভরবেগের পরিবর্তন হয়নি। এটা কি করে? নিউটনের থার্ড ল আমরা যদি মনে করা থাকে যে এরা m1 m2 কে যে বলে সামনের দিকে ঠেলে দেবে, m2 m1 কে পিছের দিকে সেই বলে বা সেই ভরবেগ পরিমাণ ঠেলে দেবে। যদি মনে করতে পারো, যেমন ডিসকাস করছি ইন ডিটেইলস যখন ভরবেগের সংরক্ষণশীলতা নীতি পড়েছি, পুরো একটা ক্লাস মনে গেছে কিন্তু। শক্তির সংরক্ষণশীলতা নীতি কি বলছে? শক্তির সংরক্ষণশীলতা নীতি বলছে আদি অবস্থা, সেম কথা, সংঘর্ষের পূর্বে কি হয়, এদের গতিশক্তি কত? হাফ, আমাদের গতিশক্তি সূত্র এটা, হাফ, যেহেতু বস্তুকান m1 এবং বেগ হচ্ছে u1, তাহলে হাফ m1 u1 স্কয়ার, সেম ভাবে হাফ m2 u2 স্কয়ার। আদি অবস্থা শেষ, সমান হবে শেষ অবস্থা, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। গুড, কোনো সমস্যা নেই। এখন আমাদের পারপাস কিন্তু এটা যে আননোন যে দুইটা কোয়ান্টিটি আছে সেই দুটো মেজার করা বা বের করা, অজানা রাশি দুইটা বের করা। এখন আমি কি করতে পারি দেখো তো, এটা একটু মডিফাই করতে হবে, করে কিছু ইকুয়েশন আনতে হবে। দেখি, ট্রাই করি আমরা। তুমি খেয়াল করতে পারো হয়তো যে এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, এখানেও হাফ, এখানেও হাফ। কোন একটা কাহিনী করাতে দেখো, লেফট সাইডের সমান চিহ্নের লেফট সাইড আছে, এই পাশে হাফটা কমন নেওয়া যায়। যদি কমন নেই তাহলে কি থাকে? m1 u1 স্কয়ার প্লাস এই হাফটা কমন চলে গেছে, তাহলে থাকবে কি m2 u2 স্কয়ার সমান, সেম ভাবে এই পাশ থেকে হাফ কমন নিই, তাহলে হবে হাফ m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। বোথ সাইডে যেহেতু হাফ আছে, আমি কি করতে পারি, এই হাফকে বাদ দিয়ে দিতে পারি। কারণ তুমি এই হাফটা যদি গুণ করে দিতে পারো, তোমার ইচ্ছা, আলটিমেটলি কাটাকাটি যাবে, একটু বোঝা উচিত। নেক্সট, তুমি যদি খেয়াল করো, এখানে থাকছে কি m1 u1 স্কয়ার। আমি যদি m1 যে টার্মটা অপর সাইডে আছে এই পাশে, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, আবার m2 u2 এটা রাইট লেফট সাইড থেকে রাইট সাইডে যায়, তাহলে কি হয়? আমি কেমন লিখতে পারি m1 u1 স্কয়ার মাইনাস, কারণ m1 v1 স্কয়ার আগে কি আছে, প্লাস আছে, সো লেফট সাইডে এসে কি হবে মাইনাস m1 v1 স্কয়ার সমান m2, এটা আগে বসবে, ওইটা বেজে মাইনাস হবে, সো m2 v2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার। গুড। এবার দেখো এখানে m1 মিল আছে, এখানে m2 মিল আছে, তাহলে m1 এবার থেকে কমন নিই, দিলে কি থাকবে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। অপর সাইড থেকে যদি m2 কমন নিই, তাহলে কি থাকবে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এবার যদি একটু এখানে খেয়াল করো, u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, এটা অনেকটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতন সূত্র। তো সেই সূত্রটা ব্যবহার করা হয়, এমন থাকলে এটাকে লিখে যায় a প্লাস b, অর্থাৎ u1 ইন্টু v1, u1 মাইনাস v1 সমান, সেম কাজ যদি এই পাশে করো, m2 সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ ফর্মুলাটা কি হবে v2 মাইনাস u2, সরি মাইনাস নাকি প্লাস লিখি, আমাদের সূত্র ঠিক রাখা যাবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ v2 প্লাস u2 v2 মাইনাস u2।
এখন একটা সিচুয়েশনে আসছি। এখন এটাকে আরেকটু সলভ করার জন্য আমরা একটু ভরবেগের সংরক্ষণশীল রাশিটা নিয়ে একটু কাজ করি। এখানে দেখো m1 u1 আছে। এখানে কি সেম ভাবে m1 v1 কে বেশি নিয়ে চলে আসি। আর m2 u2 কে এভাবে বাড়াই দিই। দিলে কি থাকে? m1 u1 মাইনাস m1 v1 সমান m2 u2 বসে গেল। তাহলে m2 v2 মাইনাস m2 u2। এখন যদি m1 টা কমন নাও, এখানে m1 আছে, এখানে m1 আছে, m1 যদি কমন নাও তাহলে কি থাকে? u মাইনাস v। আমি যদি একই জায়গায় লিখতে যাই তাহলে কেমন লিখতে পারি? m1 যদি কমন নিই তাহলে থাকে কি? u1 মাইনাস v1। সিমিলারলি m2 যদি কমন নিই তাহলে v2 মাইনাস u2। ওকে, এইবার তুমি খেয়াল করো একটু, এখানে m1 এর সাথে u1 মাইনাস v1 কিভাবে আছে? গুণাকারে আছে। এখানে দেখো m1 এর সাথে এই মানটা গুণাকারে আছে। তাহলে এই মানটা আর এই মানটা যদি এক জায়গায় করে এই মানটাকে এই রাশি দ্বারা প্রতিস্থাপন করে দিই। কারণ যেহেতু যেহেতু এইটা সমান এই পাশেরটা, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, সো m1 ইনটু u1 মাইনাস v1 কে লিখতে পারি কি? m2 ইনটু v2 মাইনাস u2। সো এইটুকুকে আমি রূপান্তর করে দেব। দিয়ে কি লিখবো? একটু করে লিখি। m1 এর জায়গায় হবে m2, u1 v1 এর জায়গায় হবে কি? এটা v2 মাইনাস u2 সাথে এই মানটা কিন্তু এই জায়গায় থেকে দেবে, কারণ একে কিন্তু রূপান্তর করছি না। অর্থাৎ u1 প্লাস v1 সমান, এখানে কি লেখা যায়? নো সেন্স। m2 v2, আচ্ছা যদি সাজিয়ে লিখি কারণ একটু কাটাকাটি করবো, এই মানটাকে পাশে লিখলাম v2 মাইনাস u2 v2 প্লাস u2। তুমি যদি একটু খেয়াল করো, এই পাশে m2 আছে, এই পাশে m2 আছে, কাটা। এই পাশেও v2 মাইনাস u2 আছে, এই পাশেও v2 মাইনাস u2 আছে, কাটা। আই থিংক ইউ নো। হ্যাঁ, যদি v2 আর u2 সেম হয় তাহলে কিন্তু একটু কাহিনী ডিফারেন্ট হবে, যেটা আমরা এখন যাচ্ছি না। আমরা সিম্পল জিনিসটাই। এখন তাহলে এই পাশে কে থাকছে? u1 প্লাস v1 সমান এই পাশে কি থাকছে? v2 প্লাস u2। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি হয়? এই u2 কে এই পাশে নিয়ে চলে আসি। তাহলে u1 মাইনাস u2 সমান এর পাশে আছে v2, v1 এর পাশে হলো মাইনাস v1। এটা সবচেয়ে জরুরি একটি সমীকরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সমীকরণটা দ্বারা কি বোঝাচ্ছে? সমীকরণটা দ্বারা কি বোঝাচ্ছে? সমীকরণটা দ্বারা বোঝাচ্ছে যে u1 এবং u2 এটা হচ্ছে, আচ্ছা আমি সহজ ভাষায় জিনিসটাকে ডিসকাস করি একটু। ধরো এখানে একটা গাড়ি আছে, সে 10 মিটার পার সেকেন্ড দিয়ে চলছে। এখানে একটা গাড়ি সে 3 মিটার পার সেকেন্ড দিয়ে চলছে। তাহলে এই গাড়িটা এই m1 ভরের গাড়িটায় m2 ভরের গাড়ির কাছে প্রতি সেকেন্ডে কত মিটার বেশি যাচ্ছে? m1 ভরের গাড়িটা m2 ভরের গাড়ির কাছে প্রতি সেকেন্ডে কত মিটার করে যাচ্ছে? কত বুঝো? m1 ভরের গাড়ি m2 ভরের গাড়ির কাছে প্রতি সেকেন্ডে কয় মিটার করে আগাচ্ছে? একটু যদি অ্যানালাইসিস করো যে m2 ভরের গাড়ি যাবে
3 মিটার, এ যাবে 10 মিটার। তাহলে কি হবে? যেই জায়গায় সে আছে সেই জায়গা থেকে সে 10 মিটারের সামনে থাকবে আর M2 3 মিটার সামনে থাকবে। তাহলে ওভারঅল কি? এদের মধ্যবর্তী ডিসট্যান্স কত হবে? যা ছিল তার যা ছিল তার থেকে 7 মিটার কম হবে না? যা ছিল তার থেকে 7 মিটার কম হবে না? কারণ একটা সুন্দর মান নিয়ে কাজ করে। এটা বোঝা দরকার। এবার খেয়াল করো। M1 ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, M2 ভরের বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখন 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান বস্তু থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে চলমান বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 মিটার বা মধ্যবর্তী সরণ হচ্ছে 100 মিটার। এখন যদি প্রতি সেকেন্ডে M2 10 মিটার চলে, M2 10 মিটার চলে, তাহলে ওই 1 সেকেন্ডে M1 যদি 10 মিটার চলে, M2 কয় মিটার চলবে? অবশ্যই 3 মিটার চলবে। কারণ এর বেগ কত? 3 মিটার পার সেকেন্ড বা প্রতি সেকেন্ডে 3 মিটার। এর বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। এর অর্থ কি? প্রতি সেকেন্ডে 10 মিটার চলবে। অর্থাৎ 1 সেকেন্ড পর যদি আমরা খেয়াল করি তাহলে 1 সেকেন্ড পর যদি আমরা খেয়াল করি তাহলে এই যে M1 আর M2 এর মধ্যবর্তী দূরত্ব ছিল কয় মিটার? 100 মিটার। তাহলে 1 সেকেন্ড পর এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? একটু চিন্তা করি। এই আগের অবস্থান থেকে এর আগের অবস্থানের মধ্যবর্তী দূরত্ব 100 মিটার। এই যে এটা আগের অবস্থায় ছিল, এ আগের অবস্থায় ছিল। 1 সেকেন্ড পর সে 10 মিটার আগে চলে এসে তাহলে এর দূরত্ব কত হলো? 100 থেকে 10 মিটার আগে চলে এসে তাহলে আর কয় মিটার থাকে? 90 মিটার। কিন্তু আসলে কি 90 মিটারে এই M2 আছে? না। কোথায় চলে গেছে? 3 মিটার সামনে চলে গেছে। তাহলে আরো 3 মিটার কি হবে? এড হবে। তাহলে মোট কয় মিটার সামনে আছে? মোট কয় মিটার সামনে আছে? 93 মিটার। আগে ছিল কয় মিটার? M1 আর M2 এর মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 100 মিটার। পরবর্তী 1 সেকেন্ড পরে কয় মিটার হয়েছে? 93 মিটার। কমে গেছে কয় মিটার? 7 মিটার। কমে গেছে কত? 7 মিটার। 1 সেকেন্ডে কমেছে কয় মিটার? 7 মিটার। এটাকেই বলা হয় রিলেটিভ অ্যাপ্রোচ ভেলোসিটি অথবা রিলেটিভ ভেলোসিটি। M2 এবং M1 এর মধ্যে রিলেটিভ ভেলোসিটি 7 মিটার। অর্থাৎ M2 ভরের M1 ভরের বস্তুর উপর যদি একজন দাঁড়িয়ে থাকে তাহলে M2 ভরের বস্তু দেখবে যে সে 7 মিটার পার সেকেন্ড বেগে M2 এর দিকে সরে আসছে। যাচ্ছে কিন্তু M2 এর সামনের দিকে, কিন্তু দেখবে কি 7 মিটার পার সেকেন্ড বেগে তার দিকে সরে আসছে। এগুলো অনেক জটিল আইডিয়া, অনেক ইজি আইডিয়া, জটিল না। বাট কিছু ভেক্টরের সেন্স থাকা দরকার। কিন্তু আর 1 সেকেন্ড পরে চিন্তা করো। আর 1 সেকেন্ড পরে। তাহলে কি হবে? এই আছে এখন কয় মিটারে? আমি যদি এই জায়গা থেকে ড্র করি, এই জায়গায় আছে M1 আছে। এ কি হবে? আবার 10 মিটার সামনে চলে যাবে। এবং এই যে 3 মিটারে ছিল, এ আবার কয় মিটার সামনে চলে যাবে? 3 মিটার সামনে চলে যাবে। তাহলে দেখো এই জায়গা থেকে এই জায়গার মধ্যবর্তী দূরত্ব ছিল 93 মিটার। তাহলে 10 মিটারের সামনে চলে যেতে তাহলে এটা কত হবে? অবশ্যই 93 থেকে 10 বিয়োগ করলে 83 মিটার। এবং 83 মিটার তো আগের জায়গায় ছিল, কিন্তু 1 সেকেন্ড পর অবশ্যই কি হবে? M2 তো চলে এসেছে। তাহলে M2 কয় মিটার ছিল? 3 মিটার। তাহলে এই 3 এ যোগ করতে হবে। তাহলে 83 আর 3 কত হয়? 86 মিটার। তুমি যদি 93 থেকে 86 বিয়োগ করো দেখো 7ই আসছে। সো প্রতি সেকেন্ডে এদের মধ্যবর্তী দূরত্ব দেখো কমছে, মধ্যবর্তী দূরত্ব কমছে। তাহলে এরা কি করছে? একে অপরকে অ্যাপ্রোচ করছে বা একে অপরের দিকে যাচ্ছে। এ হয়তো সামনের দিকে যাচ্ছে,
কিন্তু তাও কি বেগ কম হওয়ার পরে অ্যাপ্রোচিং ভেলোসিটি বাড়ছে। তাই এটাকে বলা হয় রিলেটিভ অ্যাপ্রোচ ভেলোসিটি বা রিলেটিভ অ্যাপ্রোচিং ভেলোসিটি। রিলেটিভ অ্যাপ্রোচিং ভেলোসিটি। কারণ E1 আর E2 কে অ্যাপ্রোচ করছে সিমিলারলি, এটা সংঘর্ষের আগে হচ্ছে আর সংঘর্ষের পরে কি হবে, V2 এর বেগ বেড়ে যাবে, V2 এর বেগ বেড়ে যাবে, V1 এর বেগ কমে যাবে, ফলে কি এদের মধ্যবর্তী দূরত্ব বাড়বে, মধ্যবর্তী দূরত্ব কি হবে, বাড়বে। আর মধ্যবর্তী দূরত্ব বাড়লে এটাকে কি বলা হবে, অ্যাপ্রোচ। আর এটা দূরে সরে যাওয়া, তাহলে রিলেটিভ কি বলে, আমি ভুলে গেছি, আমি হয়তো বা তোমার কমেন্ট সেকশন বা কোনো এক জায়গায় লিখে দেবো এটা, তো তুমি ওখান থেকে দেখে নিও। সো একটা হচ্ছে রিলেটিভ অ্যাপ্রোচিং ভেলোসিটি আর একটা হচ্ছে রিলেটিভ, মানে নামটা খেয়াল আসছে না, বাট জিনিসটা এমন যে এখানে আমরা একে অপরের কাছে কাছে চলে আসছিল, সংঘর্ষ পর কি হবে, একে অপর থেকে দূরে সরে যাবে, রিলেটিভ ওই ভেলোসিটি, কোন ভেলোসিটির নাম ভুলে গেছি। সো এই ফর্মুলাটা মনে রাখা দরকার। কোন সময় যদি পরীক্ষায় বলে, ফর এক্সাম্পল বাড়ি নাই, ধরো এখানে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এখানে একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এটা সংঘর্ষের আগে। সংঘর্ষের পরে M1 বস্তুর বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড, তোমাকে বললো M2 ভরের বেগ কত, আমার কথা বুঝছো, M1 ভরের বস্তুর বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, M2 ভরের বস্তুর বেগ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। এখন সংঘর্ষের পরে M1 এর বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে M2 ভরের বস্তুর বেগ কত হবে, খুবই সিম্পল। তুমি বলবে ভাই এদের মধ্যে অ্যাপ্রোচিং ভেলোসিটি কত, এদের মধ্যে অ্যাপ্রোচিং করার ভেলোসিটি কত, 7 মিটার পার সেকেন্ড। অবশ্যই ভাই এদের মধ্যবর্তী অ্যাপ্রোচিং ভেলোসিটি কত হওয়া লাগবে, 7 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি 5 হয় তাহলে এর মান কত হওয়া লাগবে, কত বেশি হওয়া লাগবে, অবশ্যই V2 মান বেশি হবে তো, কত বেশি হওয়া লাগবে, তুমি বলবে ভাই 12 মিটার পার সেকেন্ড, কারণ 12 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 7 হয়। অথবা ইউ ইউজ দ্য ফর্মুলা, ফর্মুলা কি ছিল, U1 মাইনাস V1, U1 মাইনাস U2 এদের বিয়োগ সমান এদের বিয়োগ, V2 মাইনাস V1। মাথায় রাখবা, এটাও অনেকে ভুলে যায় যে কোনটা আগে রাখবো, বড় মানটা সবসময় আগে রাখবা, বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ যাবে, বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ যাবে। অনেক সময় এটা ভেক্টর আকারেও লেখা লাগে, আমার এখন চিন্তা দরকার নেই, তো আমরা প্রবলেম সলভ করার সময় দেখবো। সো U1 এর মান কত, U1 এর মান কত 10, U2 এর মান কত 3, V2 এর মান কত বের করতে হবে, V1 এর মান কত 5 মিটার পার সেকেন্ড, এই যে এটা V1, এটা U2, এটা U1, আমি বের করতে হবে কার মান, V2 এর মান, পাশাপাশি নিয়ে চলে আসি, 10 মাইনাস 3 প্লাস 5, 10 থেকে 3 বাদ দিলে কত হয়, 7 হয়, 7 এর যোগ 5 করলে কত হয়, 12 হয়। সো V2 হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো একজন আছে 5 তে, একজন আছে 12 তে, তাহলে ও দেখবে কি 7 মিটার পার সেকেন্ড বেগে সে এগিয়ে যাচ্ছে, কথা ক্লিয়ার? ওকে, আশা করি বুঝছো এটা। এবং নামটা মেন সমস্যা কি, এগুলো তো অনেক আগে দেখেছি, সো নামটা খেয়াল নেই, সেটা নাই, আমরা কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে কোনো একদিন নামটা পেয়ে যাবো। এখন এর পরের বিষয়টা হচ্ছে U1 মাইনাস U2 সমান V2 মাইনাস V1। এটা সত্য কার ক্ষেত্রে, এটা সত্য তখন যখন ভরবেগও আনচেঞ্জ থাকবে বা সংরক্ষণশীল থাকবে, শক্তিও আনচেঞ্জ বা সংরক্ষণশীল থাকবে। আর এই দুইটা যদি আনচেঞ্জ বা সংরক্ষণশীল থাকে, তবে যেই সংঘর্ষটা হয় সেটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি এবং এই শর্তটাও যে মেইনটেইন করবে, এই শর্তটাও যে মেইনটেইন করবে সেটা অবশ্যই স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কখন হবে, যখন যখন
ভরবেগ সংরক্ষণশীল থাকবে, যখন শক্তি সংরক্ষণশীল থাকবে। যদি শক্তি এবং মাথায় রাখবা সংঘর্ষের ক্ষেত্রে সবসময় ভরবেগ সংরক্ষণশীল থাকে, কিন্তু শক্তি সংরক্ষণশীল নাও থাকতে পারে। যেমন দুইটা গাড়ি আসলো, দুইটা গাড়ি একে অপরকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে ভেঙে চুরে ফেললো। যদি ভেঙে চুরে ফেলতে তাহলে কি হবে? শক্তি ভাঙাচুরে নষ্ট হয়ে যাবে। ভাঙাচুরে নষ্ট হলে কি শক্তি সংরক্ষণশীল থাকছে? শক্তি সংরক্ষণশীল থাকছে না। শক্তি সংরক্ষণশীল না থাকে তাহলে সেটাকে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। সেই ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে বল প্রয়োগ করছে না। কিন্তু একে অপরের কাছে আসার ফলে এদের কি হচ্ছে? কিছুটা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার ফলে শক্তি সংরক্ষণশীল থাকছে না, বাট ভরবেগ সংরক্ষণশীল থাকছে। আর যেহেতু শক্তি সংরক্ষণশীল থাকছে না তাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। কি বলে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমাদের সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আমরা কোনো কথা বলবো না, কারণ এটা আমাদের সিলেবাসে নাই। বাট আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষের একটা পার্ট দেখবো, জাস্ট একটা পার্ট, সেটা মিলিত বেগ। অর্থাৎ জিনিসটা অনেক কেমন? ধর এই বস্তুটা সংঘর্ষ করে একসাথে দুদিন চলে গেল, সংঘর্ষ করলে একসাথে দুদিন চলে গেল। এই যে সংঘর্ষ হচ্ছে এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে শক্তি সংরক্ষণশীল থাকে না। আমরা দেখবো কি হয়। ওকে, পারপাস কিন্তু এখন সলভ করি। পারপাস আমার কি ছিল? বস্তু দুইটার বেগ বের করা। অর্থাৎ v1 সমান কত, v2 সমান কত, এটা বের করা আমাদের উদ্দেশ্য। এখন আমরা বের করতে পারিনি প্রপারলি। বের করার জন্য কি করব? আচ্ছা, আমি একটু দেখি আমার রেকর্ডিং এর কি অবস্থা। ওকে, সবকিছু রাইট? সবকিছু ক্লিয়ার? তাহলে আমাদের এখন পারপাস কি? আমাদের এখন পারপাস হচ্ছে, এর পরের পারপাস হচ্ছে v1 এবং v2 বের করা। এবার তোমার পারা উচিত, তুমি যদি u1 এবং u2 এর মান জানো, v2 এবং v1 এর মান বের করতে পারবা যদি, এবং কেবল যদি v2 কে যদি v1 দ্বারা প্রকাশ করো। অর্থাৎ আমি যদি এখানে লিখি, এমন কি লেখা যায়? তুমি অনেকভাবে করতে পারো, আমি সিম্পলেস্ট ওয়েতে সলভ করার চেষ্টা করছি। এই মাইনাস v1 এর পাশে কি হবে? প্লাস v1। অর্থাৎ u1 মাইনাস u2 প্লাস v1 সমান হবে কি? v2। এই একটা সমীকরণ পেলে, এই সমীকরণে যে v2 টা পাচ্ছ, এই v2 এর মানটা যদি এই সমীকরণে বসায় দাও, অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা নিয়মে বসায় দাও, তাহলে সম্পূর্ণ সমীকরণে দেখো v2 কিন্তু থাকছে না। এই যে v2 টা কিন্তু বসায় দাও, v2 কিন্তু থাকছে না। থাকবে সত্য কি? u1 u2 v1। অর্থাৎ তুমি v1 এর মান কিন্তু বের করে ফেলতে পারছো, কারণ v2 থাকছে না। তাহলে শুধু থাকছে v1। আর u1 u2 এর মান জানো, u1 u2 এর মান জানো, তাহলে শুধু থাকছে কি? v1 v1 এর মান বের করলে হয়ে গেল। চলো দেখি করা সম্ভব। আমার ফেসে লেখা যাবে? দেখি এখানে লিখলে কেমন দেখা যায়। আমার ফেসে লিখছি। দেখা যাবে, বাট নট গুড। চলো আমরা ওপর দিয়ে যাই। আমার কথা ক্লিয়ার? সো এখন এতটুকু যা পড়লাম, এটা বোর্ড বিষয়, কিন্তু এতটুকু জিনিস খুবই ভালোভাবে বোঝা লাগবে। এরপরে তাহলে আমরা জিনিসগুলো খুবই ইজিলি সলভ করতে পারবো। ওকে, শিওর? তাহলে আমাদের রাশিটা পেলাম কি? আমরা v2 সমান কি পেলাম? u1 মাইনাস u2 প্লাস v1। এবং আমরা ভরবেগের সংরক্ষণ থেকে জানি m1 u1 প্লাস m1 সরি m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এখানে যে
বাড়ি আসতে কিন্তু একটু ব্যস্ত আছি। এমন হ্যাঁ? একটু পরে কথা বলি নাকি? ওকে, আমরা এই জিনিসটা কন্টিনিউ করি। দেখো, M1 V1 আছে। M2 V2 এর জায়গায় এই V2 কে কি? আজকে তো একটু পড়াচ্ছিলাম। হ্যাঁ। 10 মিনিট ওয়েট করবি? ওই রুমে বয়, আমি আইছি। V2 এর মান কি হবে? U1 মাইনাস U2 প্লাস V1। অর্থাৎ V2 এর মানটা কি করছি? এই M2 এর পাশে বসিয়ে দিছি। যদি বসিয়ে দিই তাহলে কি থাকে দেখো তো? M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 কি এর সাথে গুণ হবে? তাহলে M2 U1 মাইনাস M2 কি U2 এর সাথে গুণ হবে? M2 U2, এই যে প্লাসে মাইনাসে সেই মাইনাস। M1 সরি M2 V1। ওকে, কোনো সমস্যা নেই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য V1 বের করা। এখানে একটা V1 আছে, এখানে একটা V1 আছে। এদেরকে এক জায়গায় করি। আর বাদ বাকিগুলো অন্য সরাই দিই। তাহলে কি থাকে? আপাতত আমার লেফট সাইডে কি আছে? M1 U1 আছে। তাই তো? প্লাস M2 U2 আছে। এই পাশ থেকে M2 U2 এই পাশে আসবে। এই M2 সরি M2 U1, এই যে প্লাস আছে বিশেষ কি হলো? মাইনাস। M2 U1 এবং M2 U2 আছে। তাহলে এই পাশে এসে কি হবে? মাইনাস আছে প্লাস M2 U2 সমান। এই পাশে আমি কি পাচ্ছি? M1 V1 M2 V2। যেহেতু উভয় পাশে V1 আছে, উভয় জায়গায় V1 আছে, V1 কে কমন নিলে কি থাকে? M1 প্লাস M2। আমরা কোনো এক সময় ডিসকাস করে একটি কমন নেওয়া মানে ভাগ করা। তো উভয় পক্ষকে যদি V1 দ্বারা ভাগ করো, তাহলে এটাকেও যদি V1 দ্বারা ভাগ করে, এটাকেও যদি V1 দ্বারা ভাগ করে, V1 V1 কাটা যাবে। সো থাকবে কি M1 প্লাস M2। কোনো সমস্যা না। নেক্সট, দেখো তো কোনো কিছু লেখা যায় কিনা? এখানে আছে U1, এখানেও আছে U1। সো U1 কে যদি তুমি কমন নাও তাহলে কি থাকে? M1 মাইনাস M2। এখানে দেখা যাচ্ছে U2, এখানে দেখা যাচ্ছে U2। এখানে যদি প্লাস U2 কমন নাও তাহলে কি থাকে? বা এভাবে চিন্তা করি। এখানে আছে একটা M2 U2, এখানে আছে আরেকটা M2 U2। এই দুটো যোগ করলে কত হয়? 2M2 U2। বুঝতে পারছো আশা করি। এখানে কি থাকছে? V1 সমান M1 প্লাস M2। দেন এটা কিন্তু U1। এবার দেখো, আমার উদ্দেশ্য কাকে বের করা? V1 কে। তাহলে V1 কে এক পাশে রেখে বাদ বাকিগুলোকে অপর পাশে নিয়ে যাই। অর্থাৎ এই মানটা গুণ আকারে এসে কি হয়ে যাবে? ভাগ চলে যাবে। আর যদি ভাগ যায় তাহলে দেখো, আমি যদি সাজিয়ে লিখি এবং ভাগ করি, উপরে আছে M1 মাইনাস M2, এর সাথে গুণ আছে কে? U1। সাব্বাস, কোন সমস্যা নেই। ভাগ টোটাল লিখে নিই, টোটাল লিখে নিই। 2M2 U2 সমান V1, আর এইটা নিচে এসে বসে যাবে M1 প্লাস M2। আমি এই পাশে লিখি। দেখো, এবার এই পার্টটাকে যদি সেপারেট করে দিই তাহলে কি থাকে? M1 মাইনাস M2, নিচে থাকবে M1 প্লাস M2, এর সাথে গুণ আকারে থাকবে কি? U1 প্লাস, এই যে প্লাস চিহ্ন পাশকে আমি সেপারেট করে দিচ্ছি দুইটা পার্টকে। এবং এই পাশে থাকছে কি? 2M2 ভাগ M1 প্লাস
m2 ইনটু u2 সমান হবে v1। আমি একটু সাজিয়ে লিখছি কারণ ফর্মুলা মুখস্থ রাখা জরুরি। এখন দেখো আমি যে v1 এর মান পাচ্ছি, এই v1 এর মান কত হবে? v1 এর মান হচ্ছে ভরদ্বয়ের বিয়োগফল ভাগ ভরদ্বয়ের যোগফল, যে ভর দুটো আছে তার সাথে গুণাকারে থাকছে যার বেগ বের করছি, যার শেষ বেগ বের করছি সেই বেগটা, যোগ 2m2 অপর যে বস্তুটা আছে সেটার দ্বিগুণ প্লাস ইনটু u2। দেখো এখানে দুটো সেপারেট পার্টে ভাগ করছি, একটা u1 পার্ট, একটা u2 পার্ট। যার বেগ বের করব, যার শেষ বেগ বের করব তাকে প্রথমে লিখব এবং তার সাথে এই পার্টটা থাকবে, এবং যার আরেকজন যে বস্তুটা আছে, আরেকটা যে বস্তু আছে সেই বস্তুটার সাথে এই পার্টটা গুণাকারে রাখবে। সূত্রটা মুখস্থ করা একটু জটিল লাগে, বাট তুমি তোমার ট্রিক্স তৈরি করে নিতে পারো। আমি এভাবে মনে রাখি। ওকে, v1 তো বের করলাম, এখন v2 কিভাবে বের করব? v2 বের করার জন্য তুমি সেম কাজ করতে পারো, কিন্তু এটা যেন একটা সিমেট্রি আছে। তুমি যদি একটা ফর্মুলা মুখস্থ করতে পারো তাহলে বাকিটা ইজিলি বের করতে পারবা। আর তুমি যদি ফর্মালি বের করতে চাও তাহলে কি করবা? এই যে v2 বের করছি না, যে v2 যেভাবে বের করলাম অর্থাৎ v1 কে পাশে পাঠালাম, এবার তুমি কি করবা? v1 কে পাশে রেখে v2 কে পাশে নিয়ে যাবা, তাহলে মাইনাস v1 থাকবে না, এই মাইনাসটা উভয় পক্ষে গুণ করে দিবা, দিলে v1 সমান একটা সমীকরণ পাবা, না সেটা এই সমীকরণ আবার বসাবে ভরবেগ সংরক্ষণ সূত্র, তাহলে কাজ। আমি সেখানে যাচ্ছি না, ওটা তোমার কাছে থাকবে। এখন v2 সমান আমি কিভাবে লিখব? তোমার সিম্পল কাজ হবে সমীকরণে 1 এর জায়গায় 2 বসিয়ে দেওয়া এবং 2 এর জায়গায় 1 বসিয়ে দেওয়া, তাহলে এই কাজ হয়ে যাবে। আচ্ছা, এখানে 1 আছে, বসালাম কত? 2। সেম ভাবে m1 আছে হবে কি m2 মাইনাস m2 আছে হবে কি m1 ভাগ m1 প্লাস m2, এটা যোগ করার বিয়োগ করার তো কিছু যায় আসে না, তারপর তুমি লিখতে পারো m2 প্লাস m1 বিষয় ইনটু u1 এর জায়গায় কি হবে u2। আচ্ছা, তোমাদের সন্দেহ লাগে আমি লিখি না, m2 প্লাস m1, 1 এর জায়গায় 2 বসবে, 2 এর জায়গায় 1 বসবে, কিন্তু এই 2 এর জায়গায় আবার 1 বসবে না, এটা আমি ইনডেক্সের কথা বলছি, এটা হলো সাবস্ক্রিপ্ট, আমরা সাবস্ক্রিপ্টের কথা বলছি। এই 2 এর জায়গায় কেউ 1 বসিয়ে দেয় না, এটা কিন্তু না। ওকে, এই যে m2 আছে, m2 জায়গায় বসবে m1, নিচেই m2 প্লাস m1 ইনটু u1, এটা হবে তোমার দ্বিতীয় বস্তুর বেগ। কথা ক্লিয়ার? সো এই আমাদের ওভারঅল দুইটা ফর্মুলা, এবং ফর্মুলা বের করার ট্রিক্স বা টেকনিক্স এটা তুমি অনেকভাবে ট্রাই করতে পারো। বাকিটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। এই দুটো ফর্মুলা খুবই জরুরি। এখানে অবশ্য আরেকটা জিনিস আলোচনা করা যাবে, সেটা হচ্ছে এই যে আমরা পেলাম কি u1 মাইনাস u2 সমান v2 মাইনাস v1, এটা যদি তুমি এটাকে উভয় পক্ষকে u1 মাইনাস u2 দ্বারা ভাগ করো তাহলে কি হবে এই পাশে, অথবা তুমি এই যে u1 মাইনাস u2 আছে না, এটাকে যদি এই পাশে নিয়ে চলে এসো রাইট সাইডে, v2 মাইনাস v1, নিচে থাকবে u1 মাইনাস u2, এটা সমান লেখা যায় e, এটা সমান লেখা যায় e, এটাকে বলা হয় coefficient of restitution, coefficient of restitutions, অর্থাৎ এটা নির্ধারণ করবে কোন একটা সংঘর্ষ স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে। যদি কোনো সময় দেখো e এর মান 1, e এর মান 1 হলে তো এটা এই সমীকরণের সাথে মিলছে, অর্থাৎ e এর মান যদি 1 হয় সেটাকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিউশন।
স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কোলিশন। যদি কোনো সময় দেখো ই এর মান 0, ই এর মান 0, তাহলে এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ বা কমপ্লিটলি ইনইলাস্টিক বা অস্থিতিস্থাপক সংঘর্ষ, ইনইলাস্টিক সলিউশন। সেম ভাবে যদি ই এর মান যদি দেখো 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, এটাকে বলা হয় পার্শিয়াল ইনইলাস্টিক সলিউশন। আর আমরা এই পার্শিয়াল নিয়ে কোনো কাজ করব না আপাতত। আমাদের কাজ হবে ই সমান 0 নিয়ে আর ই সমান 1 নিয়ে। আমরা দুইটা এক্সট্রিম পর্যায়ে কাজ করব। যখন ই সমান 0 হয়, যদি ই সমান 0 হয় দেখো তো কি হয়? ই সমান যদি 0 হয় তাহলে 0 সমান লেখা যায় কি? v2 v1 ভাগ u2 e1। u2 e1 কি ভাগ আছে, এই পাশে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 0 এর সাথে কি হবে? 0 এর সাথে e1 u2 গুণ হয়ে যাবে। আর 0 এর সাথে গুণ করলে উভয় টার্ম কি হয়ে যাবে? ওভারঅল টার্ম 0 হয়ে যাবে। তাহলে v2 v1। অর্থাৎ যদি v1 কে এপাশে নিয়ে যাও তাহলে কি লেখা যায়? v1 সমান v2। অর্থাৎ সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগ কি হবে? সেম হবে। আর সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগ সেম হওয়ার অর্থ কি? একে অপরের সাথে কি হবে? টাইটলি চলে যাবে। অর্থাৎ দুজনের বেগ সেম হবে। দুজনের বেগ সেম হলে সেটাকে আমরা বলি মিলিত বেগ। সেটাকে আমরা কি বলি? মিলিত বেগ। এটা হচ্ছে তোমার সেই মিলিত বেগ। তাই কোনো সময় যদি দেখো যে দুইটা বস্তুর সংঘর্ষ একই সাথে চলছে তাহলে সেটা হচ্ছে মিলিত বেগের সম্পর্ক, এবং এই সংঘর্ষকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ বা কমপ্লিটলি ইনইলাস্টিক অস্থিতিস্থাপক সংঘর্ষ বা কমপ্লিটলি ইনইলাস্টিক সলিউশন। আমরা আজকে কোনো ম্যাথমেটিক্সে যাচ্ছি না। আমরা এরপরে দুইটা ভিডিও নিয়ে আসবো, যেটা আমি বেসিক কিছু ম্যাথ সলভ করবো আর একটা অ্যাডভান্স কিছু ম্যাথ সলভ করবো। ওকে, ধন্যবাদ।